গ্রিসে প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশি ভাইরা থাকে। আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটি। তাদেরকে কিছু বলার আছে, অবশ্যই তাদের জানা উচিত। অনেকে গ্রিসে 8 বছর, 9 বছর, 7 বছর, 10 বছর এরকম হয়ে গেছে, তারা ওখানে বসবাস করতেছে এবং অনেকে এরকম ভাবে যে তাদের এখন ওয়ে আছে, তারা এখন গ্রিস থেকে জার্মানিতে অথবা ফ্রান্সে অথবা অন্যান্য যে কোনো দেশে তারা সেটেল হতে পারে। আপনারা দেখবেন যারা ইটালিতে আগে ছিল তারা কিন্তু অনেকেই ইটালিয়ান যখন পাসপোর্ট পেয়ে গেছে তখন কিন্তু তারা ইটালিতে আর থাকে না। তখন কেউ ইউএসএ, কেউ ইংল্যান্ড, প্রচুর পরিমাণ বাংলাদেশিরা ইটালিয়ান পাসপোর্ট নিয়ে ফ্যামিলি নিয়ে তারা কিন্তু ইংল্যান্ডে চলে গেছে এবং ইংল্যান্ডে তারা বসবাস করার জন্য তাদের ছেলে মেয়েদেরকে উচ্চ ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য। মানুষ তো সবসময়, আমরা যারা বাঙালি আমরা কিন্তু ভবিষ্যতের কথা বেশিটা ভাবি যে আমরা ভবিষ্যতে কি করব, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো যারা আছে তারা তাদের ফ্যামিলি, তাদের ছেলে মেয়ে বাচ্চা, তাদেরকে তাদের ভবিষ্যৎ দেখে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে কেউ ম্যাক্সিমাম মানুষই ইটালিতে কিন্তু থাকতে চায় না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমার হাতে এটা কি? এটা আসলে একটা বলের মতো, কিন্তু এটা আপনি যতই এটার উপরে প্রেস করবেন ছেড়ে দিলে আবার যেরকম ওইরকমের হবে। এটা রাখার এটা আমি দেখানোর আছে। আপনারা চাইলে আপনারা এরকম একটা বল কিনে সকাল দুপুর অথবা সকাল বিকেল আপনারা জাস্ট এভাবে ধরে এটাকে এভাবে প্রেস করতে পারেন। যদি আপনারা এভাবে যদি কতক্ষণ করেন তাহলে কি হবে যে আপনার যে হাতের যে রগগুলি এবং হাতের যে ফিঙ্গার যে আঙ্গুলগুলি রয়েছে এগুলি কি থাকবে। আমরা অনেক সময় দেখবেন যে আমরা ঘুম থেকে উঠে বা আমরা যখন সকালবেলা একেবারে ঘুম থেকে যখন আমরা উঠি, আজকে আলোচনা গ্রিসে যারা আছে তাদেরকে, তাদের বিষয় নিয়ে, এবং আরো আছে দুটো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট, তাদেরকেও তাদের কমেন্টের কথা, তাদের কিছুটা সাহস দরকার, সেটাও আমি ভিডিওর ভিতরে বলে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। তো আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমরা অনেকেই কিন্তু হাত এরকম মুট, এখন যেভাবে আমি হাতটা মুট করতে পারি, আমার হাতে যেমন কোনো একটা শক্তি অনুভব করতে পারি। আপনারা দেখবেন অনেক সময় কিন্তু আমরা সকালে ঘুম থেকে উঠে কিন্তু হাত এরকম মুট করলে কেমন জানি লাগে, এটা মনে হয় যে এটা বাদ আক্রমণ করে, হাতের ভিতরে কিরকম একটা শক্তি পায় না, কেমন কেমন জানি লাগে। যদি আপনারা এটা করেন, এটা একটা আপনার হাতের একটা ব্যায়াম, এটা করলে আপনার জন্য ভালো। জাস্ট এটা আমি এরকম করার কারণ হচ্ছে এটা অনেকের আগ্রহ হতে পারে, আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি এটা কেন দেখাই, এই আর কোনো কারণ নেই। তো এখন কথা হচ্ছে যে গ্রিসে যারা আছে প্রচুর পরিমাণও কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশিরা কিন্তু গ্রিসে আর রয়েছে, এবং গ্রিসে বর্তমানে কিরকমের বেতন এটাও কিন্তু আমরা অনেকে জানি না, এবং এখনো কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু গ্রিসে ঢুকতেছে। তো এই গ্রিসে কিন্তু অত বেশি বেতন না। হ্যাঁ, বেতন আছে কিরকমের, আপনি যদি ওখানে ভাষা, যদি গ্রিস ভাষা পারেন এই হলো এক কথা। আর কত যদি আপনি যদি ভালো কাজ করতে পারেন, বেশি ঘন্টা কাজ করেন, অথবা আপনি যেখানে কাজ করেন, আপনারা যে পেশায়, যে দেশে যে চাকরি করেন না কোনো, যদি আপনি সেখানে যদি সবার কথা মেনে যদি আপনি ধৈর্য ধরে যদি টিকে থাকতে পারেন, তাহলে দেখবেন যে একটা সময় কিন্তু আপনি সেখানে শাইন করতে পারবেন। আপনি একটা সময় ভালো একটা পোস্টে পাবেন, আপনার বেতন বাড়বে, আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, এবং নতুন যারা আসবে তারা আপনাকে রেসপেক্ট করবে, আপনি তাদেরকে কাজ শিখাবেন। আবার আমরা অনেকে আছি কি করে 2 মাস করে 3 মাস করে আবার সেখান থেকে আরেক জায়গায় 3-4 মাস করে সেখান থেকে আবার আরেক জায়গায়, এরকম আমরা আছি, এরকম অনেক ভরে আছে। তো গ্রিসে প্রচুর পরিমাণে আপনার ইন্ডিয়ার লোক কিন্তু সেখানে আছে। তো আমরা যেখানে আমার নিজের কথা আমি যেমন বলি, আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু অনেক প্রচুর অনেক ইন্ডিয়ান মানুষ আছে, পাকিস্তান মানুষ আছে, তারা অনেকেই গ্রিস থেকে আসছে। আসার পরে কিন্তু তারা তাদের নিজ নিজ দেশ থেকে কিন্তু তারা ফ্যামিলিও নিয়ে আসছে। এখন আমাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে যে গ্রিসে
তো একটা নর্মাল একটা দেশ, মানে হ্যাঁ ইউরোপের দেশ, সেনজেন দেশ, কিন্তু এই গ্রিসের তো কাগজ আমরা অনেকে কিন্তু মানে গ্রিসে মনে করে এটা মানে যে কোনো একটা দেশ, মানে অতটা হাইফাই না অথবা নামে দামে কিছু মানে অতটা পাওয়ারফুল না। কিন্তু গ্রিসের কিন্তু ওই পাসপোর্টের কিন্তু ঠিকই পাওয়ার আছে। ওখানে আপনারা যদি একদম ফরএভার যে কার্ডটা আছে ওইটাও যদি আপনারা নিতে চান, তাতেও আপনাদের দেখবেন যে সবকিছু আপনার গ্রিস ভালো ভাষা পারতে, গ্রিসের ভাষার ল্যাঙ্গুয়েজের কোর্স এবং সেখানে আপনার যে ডকুমেন্টগুলি এগুলি সব সংগ্রহ টংগ্রহ করতে কিন্তু আপনাদের দেখবেন 7, 8, 9, 10 বছর হয়ে যায়। আর 10 বছর হয়ে গেলে আপনি অটোমেটিক সেখানে গ্রিসের আপনি ফরএভার কার্ডটা আপনি পাবেন। ইটালিতে কার্ডটা সৌজন্য ফরএভার কার্ড এরকমের অনেক বছর থাকার পর এটা দেয়। কিন্তু আমরা অনেকে আবার এখানেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ফরএভার কার্ড কিন্তু একদিকে আপনি হিসাব করলেন পাসপোর্টের চেয়ে কিন্তু ফরএভার কার্ডের কিন্তু কি মূল্য বেশি। পাসপোর্ট মানে আপনি যে দেশের পাসপোর্ট নেবেন সে দেশের আপনি নাগরিক। এখন জার্মানিতে নতুন নিয়ম হয়েছে যে আপনি জার্মানির পাসপোর্ট যদি আপনি নেন, আপনি বাংলাদেশের পাসপোর্ট আপনি জমা দিতে হবে না, সেটাও আপনার থাকবে, জার্মানির পাসপোর্টও আপনি নিতে পারবেন। কিন্তু যদি আপনি পাসপোর্ট নেন তাহলে কিন্তু আপনার এখানে অনেকটা আপনার স্যাক্রিফাইস করে আপনাকে সবকিছু ছেড়ে দিতে হবে। পাসপোর্টের সুবিধাটা কি, আপনি ধরেন গ্রিসের পাসপোর্ট আছে, ইটালির পাসপোর্ট আছে, আপনার জার্মানির পাসপোর্ট আছে, তার মানে কি পাসপোর্ট থাকলেও আপনার ওটা বাসায় থাকবে, আর আপনার যদি ফরএভার কার্ড থাকে তাহলে সেটাও কিন্তু আপনার কাছেই বাসায় থাকবে। পাসপোর্ট নিয়ে কিন্তু ওই শুধু বিষয়টা হচ্ছে যে আপনি অনেক দেশে ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন, ঘুরতে যাইতে পারবেন, কিন্তু সেখানে গেলেও কিন্তু আপনার টাকা খরচ হবে। মানে আপনি মানুষকে বলতে পারবেন যে আমি ইটালিয়ান পাসপোর্ট ধারী ব্যক্তি, মানে এতটুকুই। যখন আপনি একটা দেশে 8 বছর 10 বছর কাজ করেন, কাজ করার পরে যখন আপনি এই পাসপোর্ট যখন আপনি নেন, গ্রিসের পাসপোর্টই আপনি নেবেন অথবা ইটালিয়ান পাসপোর্ট অথবা জার্মানি পাসপোর্ট অথবা ফ্রান্সের পাসপোর্ট আপনি যখন নেবেন, তখন আপনারা কিন্তু আপনি যদি ওই দেশে 10 বছর থাকেন, 8 বছর থাকেন, তাহলে ওই 8 বছরে 10 বছর আপনি যত ট্যাক্স পে করছেন, আপনার যত ডকুমেন্ট, আপনার স্যালারির কাগজ থেকে শুরু করে সবকিছু কিন্তু তাদের কাছে জমা দিতে হয়। এবং আপনি যদি মনে করুন জার্মানিতে যদি আপনি 8 বছর কাজ করেন, 8 বছর কিন্তু আপনি ট্যাক্স পে করছেন। ট্যাক্স মানে হচ্ছে যে আপনি যেখানে জব করেন এটা আলাদাভাবে আপনার কাছ থেকে একটা সরকার একটা টাকা নেয়। কিন্তু একটা সময় যদি আপনার যদি ফরএভার কার্ড থাকে অথবা নর্মাল রেসিডেন্ট পারমিট থাকে, আপনি যদি চান যে আমি 10 বছর এই দেশে থাকবো, 10 বছর থাকার পরে আমি আমার দেশে চলে যাব, যদি আপনি একজন উকিল নিয়ে এবং আপনার যদি সমস্ত ডকুমেন্ট থাকে, স্যালারির কাগজের যে ডকুমেন্টগুলি এবং অন্যান্য ডকুমেন্টগুলি এগুলি নিয়ে দিতে আপনি একজন উকিল ধরে যদি আপনি চান যে আমি এ দেশে আর থাকবো না, এই দেশ থেকে আমি একদম আমার দেশে আমি চলে যাব, তখন আপনার যে পেনশনের যে টাকাগুলি, যত টাকা মানে আপনি ট্যাক্স মানে যে টাকাটা তাদের কাছে জমা থাকে আপনার, ওই টাকাটা নিয়ে কিন্তু আপনি একেবারে চলে যেতে পারবেন। কিন্তু যখন আপনি এদেশের পাসপোর্ট নেবেন তখন কিন্তু এটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, কারণ তখন আপনি ওই ইটালির নাগরিক, আপনি তো এখন আপনি ওই দেশের লোক। মানে একজন আপনার যখন ইটালিয়ান পাসপোর্ট হবে তখন ওই ইটালিয়ান একজন পাসপোর্ট আলার যে দাম, মানে তার জন্য যে ফ্যাসিলিটি, মানে সে যে ক্যাটাগরির আপনিও হয়ে যাবেন ওই ক্যাটাগরির। হ্যাঁ, আপনি 65 বা 66 বছর পরে আপনি পেনশন পাবেন। এটা যদি আপনি ওখান থেকে বাংলাদেশেও চলে যান তাহলেও কিন্তু আপনি এই পেনশনটা আপনারা অবশ্যই পাবেন। তো এখন কথা হচ্ছে যে মানে আমি এর ভিতরে আমি এতটুকু বুঝাতে চাচ্ছি যে পাসপোর্ট হচ্ছে আপনার একটা মানে আলাদা একটা মানে আপনার পাওয়ার, যে আমি পাসপোর্টওয়ালা, পাসপোর্টধারী। আর যাদের কার্ড রয়েছে রেসিডেন্ট পারমিট, তারা রেসিডেন্ট পারমিট ফরএভার কার্ড যাদের রয়েছে তাদের সেটা। তো আপনারা যারা গ্রিসে আছেন তারা যদি আপনারা এই ফরএভার কার্ডটা যদি আপনারা পান, আর আপনারা যদি গ্রিসে থাকাকালীন অবস্থা যদি 10 বছর না, যদি আপনারা 7 বছর অথবা 8 বছরের মধ্যে যদি এই ফরএভার কার্ডটা নিতে চান, তাহলে সবার আগে আপনারা গ্রিসের ভাষাটার উপরে গুরুত্ব দেবেন।
ধরুন আপনি এখন গ্রিসে 3 বছর আছেন বা 4 বছর আছেন, এখন আপনি একটু দ্রুত নিতে চান, তাহলে আপনি গ্রিসের ভাষা আগে শিখুন। সব দেশে সব ভাষা শেখার পদ্ধতি রয়েছে, যে যে দেশে আছেন আমরা কিন্তু সবাই ভালোভাবে জানি। আমরা কি করি, আমরা মানে অলস্যতার কারণে কিন্তু আমরা এটা করতে পারি না। আপনি বেসিক শেখেন, তারপরে আপনি স্কুলে যান, অত আপনি কাজ করবেন, শিখবেন 6 মাস 1 বছর আপনি যদি এটা যদি মানে একটু কষ্ট করেন, তাহলে ওই দেশের ভাষাটা আপনি পেরে যাবেন। তখন আপনি ওই দেশের সার্টিফিকেট হলে, আপনার কাগজপত্র হলে, এবং আপনি যেখানে কাজ করেন সেখান থেকে যদি আপনার মানে একদম মানে ফরএভার কার্ড যেরকম ওরকম ফরএভার কন্ট্রাক্ট যদি আপনাকে দিয়ে দেয়, তারা যদি ওই মালিক যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু 10 বছর কিন্তু গ্রিসে থাকতে হবে না, যদি আপনি যে জায়গায় কাজ করবেন সেই মালিক যদি আপনাকে হেল্প করে। কিন্তু অনেক সময় দেখা যায় ওই মালিকরা বোঝে যে গ্রিসে আসলে বেতন কম, সব দিক থেকে কম এবং খাটায় বেশি, তো এদের যদি এই ধরনের সুযোগ দিয়ে, তাহলে এরা কাগজ পেলে তো এরা এখানে থাকবে না। আর সব জায়গায় ভালো কাজের লোক সবারই প্রয়োজন, এটা আপনারা মনে রাখবেন। আপনারা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে আসতে চান, ইউরোপের অথবা আপনার অন্যান্য মহাদেশে বলুন, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, অথবা আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, যে দেশে আপনারা যান না কেন, আপনারা গিয়ে যদি ভালো কাজ করতে পারেন, তাহলে আপনারা সব জায়গায় আদর পাবেন। মানে আপনি যদি কাজ পারেন, তাহলে আপনার জন্য সকল রাস্তা খোলা। কাজ না করতে পারলে আপনাকে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস, তারপর আপনাকে তারা ইচ্ছা করে আপনাকে ছেড়ে দেবে তারা। তো এই গ্রিসে যখন আপনারা আসেন, ওখান থেকে যখন আপনারা এই ফরএভার কার্ড অথবা আপনারা যদি কেউ পাসপোর্ট নেন, নেওয়ার পরে আর আপনারা ওখানে কেন এই আপনার 1200 ইউরোর বেতনের চাকরি কেন করবেন? যদি কারো গ্রিসে ফরএভার কার্ড থাকে, তাহলে তার বেসিক স্যালারি আসে ট্যাক্স টক্স কেটে দিয়ে অনেকের মানে 1000, 1200, 1400 এরকমের টাকা আসে। ইটালিতে দেখা গেছে যে 1000 ইউরো অনেকের স্যালারি আছে, মানে যারা পেট্রোল পাম্পে কাজ করে 1000 ইউরোতে, 800 ইউরো, 1000 ইউরোতে চাকরি করে। আস্তে আস্তে একটু বাড়ায় 1200, 1400, এই তো। যারা ভালো রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের 1600-1700 ইউরো এরকম বেতন আছে। এবং আপনারা বলতে পারেন অনেকে লাখ টাকা ইনকাম করে, এটা হচ্ছে আপনারা তারা ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি বলতে গেলে কিরকমের, অনেক ধরনের রেস্টুরেন্ট আছে তারা ফাঁকিবাজি করে একটু, মানে আপনাকে দিয়ে কাজ করায় 12 ঘন্টা, আপনার কাগজে ওই বেতন দেয় 6 ঘন্টার, 6 ঘন্টার টাকা আপনাকে হাতে দেয়। মানে এটা তারা একটু মানে তাদের এটা করার কারণ হচ্ছে তারা তাদের ট্যাক্স বাঁচানোর জন্য। কারণ আপনার যে টাকাটা বেতন আসবে, সেই বেতন হিসেবেই কিন্তু ওই দেশের সরকারকে ওই মালিকের ট্যাক্সটা পে করতে হয়। ধরুন আমি আপনাদেরকে বুঝাই, যেমন আপনাকে যদি 100 টাকা তারা যদি আপনাকে যদি মালিক 100 টাকা বেতন দেয়, তাহলে সরকারকে ওই 100 টাকার জন্য সরকারকে তাকে আরো 20 টাকা ট্যাক্স পে করতে হয়। আর এই ট্যাক্সটা পে করে কিভাবে হয় সেটাও আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন জার্মানির, আপনি যে জব করতেছেন, আপনাকে যে বেতন দেবে, আপনি একটা ট্যাক্স, আপনার বেতন থেকে একটা ট্যাক্স এদেশের সরকারকে দেবেন, এবং যেই মালিকের আপনি কাজ করেন ওই মালিকের কাছ থেকে আবার সরকার একটা ট্যাক্স নেবে। তাহলে দেখুন এদেশের সরকার কতটা চালাক, আর এটা চালাকও বলা যাবে না, কতটা বুদ্ধিমান, তারা কতটা মানে এক্সট্রা ভাবে। আপনি কাজ করেন, আমাদের দেশে যারা মানে রাজমিস্ত্রির কাজ বা যে কোনো ধরনের জব যারা করে, তারা কি সরকারকে ট্যাক্স দেয়? তারা কিন্তু ওইরকমই সরকারকে মানে ট্যাক্স কিন্তু দেয় না। আপনারা দেখুন অনেকেই ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট করে, মানে যে লাইসেন্সগুলি এগুলি তাদের ঠিক থাকে না, আবার ট্যাক্স দেবে কখন? যে যত টাকা কামাইতে পারে, কোনো আমাদের দেশে কাউকে কোনো ট্যাক্স দেওয়া হয় না। এখন কিছু কিছু জায়গায় হয়তো বা হয়েছে। তো দেখুন এদেশের সরকার আপনি জব করবেন, আপনার কাছ থেকে একটা ট্যাক্স নেবে, আবার যেই মালিকের আপনি জব করেন সেই মালিকের কাছ থেকেও সরকার একটা ট্যাক্স নেবে। তা সরকার কিন্তু দুইজনের কাছ থেকে ট্যাক্স নিতেছে। ধরুন এই দেশে একজন লোক সিঙ্গেল আছে, সে যদি ফুল টাইম কাজ করে, তার বেতন যদি 3000 ইউরো হয়, সেখান থেকে দেখা যায় যে তার 800 ইউরো এই দেশের সরকার ট্যাক্স নিয়ে গেছে। তাহলে মানে তার সে বেতন পাইল 2200 টাকা। আবার যে মালিক তার কাছ থেকেও নেবে 700-800 ইউরোর মতো।
তাহলে সরকার নিল কত? একজন ব্যক্তি দেশে কাজ করলে সরকার কত টাকা পায়? মানে এখন আপনি বলবেন এর ভিতরে শুধু পেনশনের টাকাটা আপনার থাকবে, এছাড়া বাকি যে টাকাগুলি সবই সরকারের। হয়তো আপনার চিকিৎসা ক্ষেত্রে নেবে, আপনার থেকে আলাদা একটা ভ্যাট নেবে, এগুলি কিন্তু সবই সরকারের খাতায় গিয়ে কিন্তু জমা হয়। এই জন্যই এদেশের সরকার এত, মানে সরকার ধনী আর পাবলিকরা কি গরিব, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা বাংলাদেশ থেকে যারা আসে আমরা কিন্তু অনেকে বুঝি না। আমরা অনেকে মনে করি যে এই জার্মানি, এই সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এসব দেশ মানে অনেক মানুষজন অনেক ধনী। আসলে তা না। মানে এই দেশের মানুষগুলি কিরকমের, মানে তারা যে কাজ করে, তারা 1 মাস কাজ করবে, ওই 1 মাস তাদের রুটিন করা, 1 মাসের বেতন যে তাদের কোথায় কোথায় যাবে, প্রতি মাসের টাকা তাদের খরচ হয়ে যায়। কারণ তারা যতদিন পর্যন্ত তাদের পেনশন না চাবে ততদিন পর্যন্ত তারা জব করবে দেশিরা। এবং তাদের কোনো তারা যদি অসুস্থ হয় সরকার দেখবে, কাজ যদি চলে যায় সরকার পালবে তাদের। এই জন্য তাদের কোনো ধরনের টেনশন নেই, মানে সরকার জনগণকে কোনো ধরনের টেনশন দেয় না। আপনার কাছ থেকে ট্যাক্স নিলেও মানে আপনার কোনো টেনশন নেই, আপনার সব ধরনের ফ্যাসিলিটি এবং আপনার সব ধরনের দায়িত্ব সরকারের। সরকার কোটিপতি, সরকার জনগণের টাকা ট্যাক্স নিয়ে সে কোটিপতি, কিন্তু সে আপনাকে নিরাপত্তা দেবে, সরকার আপনাকে নিরাপত্তা দেবে, আপনার কোনো ভয় নেই। আপনি চাকরি করবেন, চাকরি আপনার চলে গেছে, সরকার আপনাকে বসেই খাওয়াবে 1 মাস, তারপর সরকারই আবার আপনাকে চাকরি দেবে। মানে বিষয়টা সেরকমের। আপনারা দেখবেন যে ডক্টর ইউনূস বাংলাদেশে কিন্তু তিনি কিন্তু বলছেন যে ইতিমধ্যে কিন্তু একটা ইন্টারভিউতে বলছে যে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে লোককে সরকারি চাকরি দেওয়া হয় বা দেওয়া উচিত বা দেবে, এরকম একটা আশ্বাসের কথা কিন্তু তিনি মানে একটা ইন্টারভিউতে বলছে। মানে এটা হলে কিন্তু অনেক ভালো হয়। তখন প্রত্যেকটা ফ্যামিলির মানুষ তারা গর্ব করতে পারবে যে আমার ঘরের একজন লোক সরকারি জব করে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। আমিও চাই এরকম হোক, খুব ভালো সবার জন্য। একজন ঘরে যদি 4 জন লোক সরকারি চাকরি করে আর আশেপাশে 10 ঘরে কোনো লোক সরকারি চাকরি নেই, এটাও বা কেমন হয়? এটাও কিন্তু বেমানান, ঠিক কিনা? তো আমি যেটা বলতেছিলাম যে তো এই জন্য এই দেশের সরকাররা এত, মানে তারা এত উন্নত এবং তারা এত উন্নত ধরনের প্রযুক্তি এগুলি তারা কি করতে পারছে, সবকিছু তারা মেনটেন করতে পারতেছে। আর বাংলাদেশে দেখবেন যে মানে এদেশের যারা জবগুলি করে তাদের গাড়ি আছে, সব আছে, সরকার দেবে সব। আপনি কিস্তিতে কিনতে পারবেন, আপনার একটা মোবাইল লাগবে আপনি কিস্তিতে নিতে পারবেন, আপনার যা লাগবে সব নিতে পারবেন, কিন্তু কাজ করবেন প্রত্যেক মাসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। তার মানে এদেশে যারা থাকে, যারা চাকরি করে, তারা যে টাকা বেতন পায় তাদের টাকাও প্রতি মাসের টাকা প্রতি মাসে খরচ হয়ে যায়। এবং তারা রেস্টুরেন্টে কতদিন খাবে, তাদের কত টাকা বেতন, ওই হিসেব করে তাদের প্রতিদিন তাদের কত টাকা খেতে হবে ওটা তাদের রুটিন করা। মানে তারা সবকিছু তারা রুটিনে চলে। তো তারা কত ঘন্টা ঘুমাবে, কখন ডিউটিতে যাবে, সপ্তাহে 2 দিন অফ ডে, এবং অফ ডেতে তারা কখন শরীর চর্চা ব্যায়াম এগুলি করবে, এগুলি কিন্তু তাদের সবকিছু কিন্তু কি করা, তাদের রুটিন করা। এজন্য তারা সবসময় পরিপেটি থাকে। এখন কথা হচ্ছে যে এই যে বিষয়টা, এটা কেন বললাম, আমাদের দেশে দেখবেন যে একজন ব্যক্তি 100 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক, আর এদেশে কিন্তু কোনো ব্যক্তির এত টাকার মালিক নাই। হয়তো যারা ব্যবসা করে তারা থাকতে আছে কিছু টাকা, যারা ব্যবসাওয়ালারা তো সবসময় থাকে। আমাদের দেশে দেখবেন যে ভুরি ভুরি মানুষ কিন্তু কোটি কোটি টাকার মালিক, তারা কিন্তু এরকমের একটা শহর কিনে ফেলতে পারে। আবার দেখবেন যে পাশের 5000 লোক গরিব, তাদের কোনো ক্যাশ পাতি নেই, তারা দিন আনে দিন খায়। এই জন্য আমাদের দেশের অবস্থা এরকম। এই জন্য আমাদের দেশের সরকার যে সরকার তাকে হতে হবে সৎ, পুলিশ বাহিনীর কে হতে হবে সৎ, এবং যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের হতে হবে একদম সৎ, এবং তারা কোনো ধরনের ঘুষ খেতে পারবে না, এবং তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষকে দেখে রাখবে, মানুষের নিরাপত্তা দেবে। এবং এই যত ধরনের মানুষ অবৈধ টাকা আছে সব টাকা নিয়ে সরকারের ফান্ডে নিয়ে সরকার জনগণের জন্য কাজ করবে। এবং যে ধরনের কাজ করুক না কেন মাথা পিছু থেকে তাদের কাছ থেকে ট্যাক্স নেবে। সিস্টেম করা হবে বাইরের দেশের মতো, যদি সিস্টেম কন্ট্রোলে আনা যায় তাহলেই হবে। এখন দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে দেখবেন যে ছাত্ররা নেতামি করে, ছাত্ররা এইটা চালায়, ছাত্ররা ওইটা চালায়।
মানে ইলেকশন আসলে ছাত্ররা এই পার্টি করে ওই পার্টি করে। বাইরের দেশে কিন্তু এরকমের না, কাউকে মারবে না, ধরবে না, মানে একদম সবার জন্য আইন সমান। আমাদের দেশেও এরকমের হওয়া উচিত। তো ভাই আপনারা যারা গ্রিসে আছেন তারা যদি এই ফরএভার কার্ড অথবা আপনার যদি এই পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে জার্মানিতে আসতে পারেন। জার্মানিতে এসে কেন আসবেন? কারণ ওখানে আপনার 800, 1000, 1200, 1400 ইউরোর বেতনে চাকরি করবেন। তাদের দেখবেন যে বাসা ভাড়া, খাওয়া, তারপর দেশে কিছু টাকা পাঠালে আর টাকা থাকে না। আপনাদের যদি এই কার্ড থাকে বা কাগজ থাকে তাহলে কিন্তু আপনার জার্মানিতে এসেই কিন্তু খুব সহজে এখানে আপনারা সেটেল হতে পারেন, এখানে ভালো জব করতে পারেন, ভালো টাকা আয়ও করতে পারবেন। যদি আপনারা কেউ ওইখানে যদি 12 ঘন্টা কাজ করেন আর ওই 12 ঘন্টা কাজ যদি এখানে এসে করতে পারেন তাহলে আপনি অনেক টাকা আয় করতে পারবেন যদি আপনি কাজ করতে পারেন। এটা হলো এক কথা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা এখানে এসে কিভাবে প্রসেসিং গুলো কিভাবে করবেন। আপনারা খবর লাগাবেন আপনার কে আছে, আরেকজনের কে আছে, আপনার বন্ধুর কে আছে, মানে চেষ্টা করবেন। এছাড়া আরেকটা চেষ্টা আপনারা করতে পারেন, আপনার মোবাইলে চলে যাবেন, মোবাইলে গেলে আপনার গুগল ম্যাপে চলে যাবেন, জার্মানি লিখে জার্মানির যে কোনো একটা শহরের নাম লিখে আপনারা গুগলে থেকে বের করে ওই ওই যে মানে শহরের মানে মানে এরিয়া মানে মূল শহর না, মানে একটু মানে দেখা যায় যে স্টেশন মানে একটু পুরনো পুরনো, মানে অনেক সময় আমরা দেখি না যে মানে ছোট ছোট সিটিগুলা, ওই সমস্ত সিটিগুলো আপনারা ম্যাপ থেকে বের করে ওখানে সার্চ করবেন ওই এরিয়া কত রেস্টুরেন্ট আছে, কত ধরনের কাজের সংস্থা আছে, ওই সব জায়গায় আপনারা নক করতে পারেন। তখন তারাও আপনাদেরকে রিপ্লাই করবে, তাদেরকে ইমেল করতে পারেন। তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ইমেল খুঁজে বের করে তাদেরকে ইমেল করে তাদের কাছ থেকে আপনারা যে কোনো অ্যান্সার নিতে পারেন। এভাবে করতে পারেন। অথবা আপনার পরিচিত লোকের মাধ্যমে এখানে এসেই আপনাকে একটা বাসা নিতে হবে। বাসার কন্ট্রাক্ট করার পরেই আপনার একটা কাগজ চলে আসবে। তারপর আপনি মানে একটা কাজ, যে কোনো জায়গায় একটা কাজ খুঁজবেন, কাজ খুঁজলে ওই কাজের ওখান থেকে আপনাকে সব ধরনের কন্ট্রাক্ট দিয়ে দেবে, তাহলে তো হয়ে গেল। কিন্তু আপনার যখন এই ফরএভার কার্ড অথবা আপনার যখন পাসপোর্ট থাকবে তখন কিন্তু আপনার এদেশে আপনি কাজ করার আপনার লিগাল, আপনি যে কোনো জায়গায় খুঁজে কাজ করতে পারবেন। আর যখন আপনার ফরএভার কার্ড থাকবে তখন কিন্তু আপনি ডিরেক্ট যে কোনো জায়গায় কাজ খুঁজবেন। খোঁজার পরে কিন্তু আপনারা কখনোই বড় বড় কোম্পানি অথবা আপনারা যে এই যে হাইপে কোয়ালিটি যেগুলো সেগুলিতে গেলে কিন্তু আপনারা সহজে কাজ পাবেন না। আপনাকে যেতে হবে একটু নর্মাল প্রসেসিংয়ে, সেখানে আপনাকে 2 বছর কাজ করে তারপরে আপনার কাগজপাতি এখানে আইডি পেলে, কার্ড পেলে, তখন আপনি অন্য জায়গায় চেঞ্জ হয়ে অন্য জায়গায় আপনি ভালো জব করতে পারবেন এবং ভালো বেতনও পাবেন। প্রথম অবস্থায় ভালো বেতন পাবেন। এখন দেখা যায় যে আমরা অনেকে ভয় পাই। ভয় পেলে কিন্তু হবে না, মানে সাহস করতে হবে, নিজেকে করতে হবে, মানে অন্যের উপর ডিপেন্ড করা যাবে না। নিজের কাজ সবসময় নিজেকে করতে হয়, মানে বিষয়টা সেরকমের। আপনারা সবসময় সাহস করে নিজের কাজ নিজে করবেন, দেখবেন যে আপনারা অবশ্যই পারবেন, এখানে কোনো ভয় নাই। তো এভাবে করে আপনি এসে বাসা নিয়ে তারপরে কাজ খুঁজে এবং যে আপনি যে এরিয়ায় বাসা নেবেন সেখানেই যে বাসার কন্ট্যাক্ট করবেন সেখানেই আপনার ভিসা অফিস, ওখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখান থেকে আপনি ভিসা নিয়ে যে আমি এখানে থাকতে, মানে যদি আপনার ফরএভার কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে যে কোনো এক জায়গায় কাজ ঠিক করতে হবে। সেই কাজের কন্ট্যাক্ট দিয়ে সেখানে আপনি কাজ করবেন, সেই মালিক আপনাকে কন্ট্যাক্ট দিয়েছে, সেই কন্ট্যাক্ট নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। মানে কাজ করার আগে আপনাকে কন্ট্যাক্ট নিতে হবে। যদি আপনার ফুল টাইম কন্ট্যাক্ট 160 ঘন্টা হয় তাহলে আপনি সাথে সাথে ভিসা পেয়ে যাবেন, যাদের মানে ফরএভার কার্ড। আবার অনেকেই কিন্তু মানে অনেকের পরিচিতির মাধ্যমে কিন্তু এই কাজটা করে বেশি। যেমন আপনার একজন পরিচিত লোক আছে, সে যেখানে কাজ করে সেখানেই লোক লাগবে, তো আপনি তার পরিচিত, সে আপনাকে আনলো, ওই মালিক আপনার কাগজপত্র সব ঠিক করে দেবে, আপনার কিছু করা লাগতো না। ওই কোন জায়গায় শুধু আপনি কাজ করতে পারলেই হলো, বিষয়টা সেরকমের। অথবা আপনি এখানে আসলেন, ঘুরলেন, পড়লেন, দেখলেন, ঢুকলেন, এরপর আপনার পরিচিত লোক বাইরে করলেন, মসজিদে গেলেন, সেখানে আপনি পরিচিত লোক খুঁজে বের করলেন, বাংলাদেশের লোক খুঁজলেন, তখন আপনি আস্তে আস্তে লিঙ্ক পেয়ে যাবেন। বিষয়টা সেরকমের। এক ভাইয়ের একটা কমেন্ট আসছে যে মানে কমেন্টে বলছে যে তিনি জার্মানিতে বাসা পাওয়া তো অনেক কঠিন, কিন্তু তার এই কমেন্টে আবার আরেক ভাই বলছে যে আপনি যদি কঠিন ভাবেন তাহলে কঠিন,
আর যদি আপনি সহজ ভাবেন তাহলে কিন্তু সহজ। বিষয়টা এরকম মানে কিছু একটা লিখছে। তো আসলে জার্মানিতে বাসা পাওয়া কঠিন, কিন্তু যদি আপনার লিঙ্ক থাকে, আপনার যদি লোক থাকে, তাহলে আবার কঠিন না। নর্মালি জার্মানিতে কেউ এসেই কিন্তু বাসা নিতে পারবে না, যে আপনি এসেই যে আপনি বাসা নেবেন তা কিন্তু পারবে না। এখানে নিয়ম অনুসারে আপনার এখানে কাজের আপনার পেপারস, আপনার কাজের কন্ট্রাক্ট, আপনার বেতনের যে কাগজ, এই যে আপনার রিসিটগুলি, এগুলি থাকতে হবে। মানে এই পেপারসগুলি থাকলে তখনই আপনি একটা বাসা নেওয়ার অনুমতি পাবেন। কিন্তু আমরা বাসাগুলি কিভাবে পাই? ধরুন আপনার একজন লোক জার্মানিতে আছে, আপনার এখন একটা বাসা দরকার, সে যে বাসায় আছে সেই বাসায় সে আপনাকে একটা কন্ট্রাক্ট দিল। ধরুন আমি এই বাসাটা আমার নামে কন্ট্রাক্টে আছে, আমি একজন ইটালি থেকে একজন লোক আনলাম, এনে আমি আবার তাকে কন্ট্রাক্ট দিলাম এখানে থাকার জন্য। মানে আমি তাকে কন্ট্রাক্ট আবার দিতে পারবো। আমি যার কাছ থেকে কন্ট্রাক্ট নিছি, তার কাছ থেকে আমি ফুল কন্ট্রাক্ট নিছি, তাকে আমি বলবো যে আমার একজন লোক আসবে, সে এখানে থাকবে। জাস্ট একটুটুকু বলে তারপর আমি এখান থেকে একটা পেপার এনে তার নাম টাম লিখে সিগনেচার করে যদি আমি তাকে একটা বাসা দিই, বা আপনার এরকম পরিচিত যারা আছে তারা যদি আপনাকে যদি এরকম একটা বাসা দেয়, তাহলে আপনি খুব সহজে বাসা পেয়ে যাবেন। তাহলে আপনার জন্য কোনো কঠিন না। আর কঠিন হবে কখন আপনার জন্য বাসা পাওয়া এখানে? যখন আপনি একা এসে বাসা খুঁজবেন, তখন আপনি বাসা পাবেন না। মানে বাসা পাওয়াটা একটু জটিল হবে। কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা শহরে এই বাসা পাওয়ার আলাদা একটা অফিস আছে, আপনার অফিসে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনার অন্য দেশেরও যদি আপনার স্ট্রং কাগজ থাকে, তাহলে তাদের হেল্প নিয়ে তাতে আপনার সময় লাগবে। আর আপনারা যেখানে আসবেন তখন অবশ্যই হোটেল নেবেন, হোটেল নিয়ে তারপর আপনারা সার্চ করবেন। তাহলে সবথেকে বেশি সহজ হচ্ছে পরিস্থিতির মাধ্যমে যদি আপনি কোনো এক জায়গায় বাসা নিতে পারেন, তারপর আপনি এক জায়গায় কাজে ঢুকলেন, কাজে ঢোকার পর আস্তে আস্তে সবাইকে বলতে বলতে তারপর আপনি বাসা পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনার বাসা পাওয়া একটু টাফ। এছাড়া আপনি বাসা পাবেন আরো কিছু অনলাইনে কিছু মানে রয়েছে নাম, মানে অনলাইনে কিছু কোম্পানি আছে, কিছু কিছু কোম্পানি তারা বাসা ভাড়া দেয় এরকম। এটাও আপনাকে এখানে এসে বুঝতে হবে। এটা নিয়ে মানে এটা দেখানো বা এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারি, এটার জন্য অন্য একটা ভিডিও হয়তো আমি নিয়ে আসবো আলাদা করে। এই তো মানে এখানে বাসা পাওয়াটা ওই আপনি যদি আপনার যদি পরিচিত থাকে লোক, তাহলে তাদের মাধ্যমে বাসা নিলে খুব সহজ। তা না হলে আপনার বাসা পাওয়া একটু ঝামেলা হবে। চেষ্টা করলে মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে। পরে আর এক ভাই একটা কমেন্ট করছে যে অনেকেই জার্মানিতে আসবে, বাংলাদেশ থেকে অনেকেরই এই জার্মানি এম্বাসিতে অনেকেই কি করছে, তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকছে। এখন তারা ভয়ে আছে যে ইন্টারভিউতে কি না কি প্রশ্ন করে। আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ আগে আপনারা সবসময় ভয় পাওয়া যাবে না। আপনি মনে করবেন যে আপনি যখন ক্লাসে যখন পড়াশোনা করতেন, মানে স্কুলে আপনার স্যারের সামনে যখন আপনি দাঁড়িয়ে যখন পড়া বলতেন, আপনি মনে করবেন যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাব, ঠিক আমার একজন স্যার, সে আমাকে কিছু কথা জিজ্ঞেস করবে, আমি জাস্ট অ্যান্সার দেবো। এখানে আপনারা কঠিন কেন ভাবেন? আপনারা এই ইন্টারভিউকে সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে সহজ করে। এটা জাস্ট মানে আমি আজকে বললাম যে গ্রিস থেকে এখানে গ্রিসে যাদের পাসপোর্ট আছে বা ফরেনার কার্ড আছে, তারা কিভাবে জার্মানিতে এসে সেটেল হতে পারে, এই যে আমি কথাগুলি বলছি। এখন আমার সামনে যদি একজনে আমাকে প্রশ্ন করতো, আমি তাকে এইভাবে বলতাম, জাস্ট আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন, কাজের ভিসা যদি হয় কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা যদি হয় স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা যদি হয় বিজনেস ভিসা, এবং অন্য আরো আউসবিল্ডিং, অন্য আরো ক্যাটারিং, আরো অনেক ধরনের ভিসা আছে। আপনি সবসময় একটা বিষয় মনে রাখবেন, আপনার যদি স্টুডেন্ট ভিসা হয়, যদি আপনি স্টুডেন্ট হন, যদি আপনাকে এম্বাসিতে যদি আপনাকে ইন্টারভিউর জন্য ডাকে, তাহলে আপনাকে আপনার এই পড়াশোনার সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। আপনি কখন অ্যাপ্লাই করছেন, আপনি কোথা থেকে এই মানে কিছু মানে A1 এর সার্টিফিকেট আপনার দরকার হয়, তারপরে আপনার যে আপনি কোন সাবজেক্টের উপরে পড়াশোনা করার জন্য এখানে আসবেন, এবং আপনি আপনার ইচ্ছা কি,
সবার আগে এই স্টুডেন্ট যারা তাদেরকে সবার প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনি এত দেশ থাকতে মানে এত দেশ থাকা অবস্থায় আপনি কেন জার্মানিতে পড়াশোনা করতে যাবেন, মানে এই প্রশ্ন আপনাদেরকে করতে পারে নর্মাল, যে আপনি তো সুইজারল্যান্ডও যেতে পারেন, অন্য দেশেও তো যেতে পারেন, জার্মানিতে কেন যাবেন? তো তখন আপনারা জার্মানির হিস্ট্রি সম্পর্কে আপনাদের একটু নলেজ নেবেন, যে জার্মানি কীরকম উন্নত দেশ, জার্মানি মানুষের সিকিউরিটি কীরকমের, মানুষের লাইফের গ্যারান্টি কীরকমের, এবং জার্মানিতে আপনার চিকিৎসা ব্যবস্থা কীরকমের। বিশেষ করে জার্মানির যে ফুটবল টিম আছে, এই ফুটবল টিম সম্পর্কে আপনারা একটু জ্ঞান নেবেন। মানে এই যে আপনার আগ্রহগুলো, জার্মানি কেন জনপ্রিয়, মানে এই কথাগুলি আপনারা এর ভিতর থেকে কিছু কিছু অংশ বলবেন, তাহলেই তারা খুশি, যে ভাববে যে তো জার্মান সম্পর্কে অনেক কিছুই জানে। এজন্যই তার জার্মানিতে এসে থাকার পড়াশোনা করার মানে ইচ্ছা, এজন্যই সে এগুলি জানছে এবং এগুলি কালেক্ট করছে। আপনাকে চটপট করে আপনাকে ভিসা দিয়ে দেবে তারা। যদি আপনি মানে মানে সবার প্রথমে আমি আপনাদেরকে বললাম যে আপনারা কোনো কিছু ভয় করবেন না, মানে প্রশ্ন করবে আপনার যে ভিসার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির উপরেই। যদি আপনারা কাজের ভিসা আসেন, মনে করেন যে আপনি এখানে একটা রেস্টুরেন্টে কাজে আসবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কোন রেস্টুরেন্টে অ্যাপ্লাই করছেন। প্রশ্ন করতে পারে আপনি কিভাবে আপনার ভিতরে এই কিউরিওসিটিটা হলো আপনি জার্মানিতে কাজের বিষয়ে যাবেন। আপনি যে বাংলাদেশে আপনি যদি এইভাবে যদি আপনি ভিসা করেন নিজে নিজে, তখন তো অবশ্যই আপনাকে জার্মান কোর্স করতে হয়েছে। সেটা আপনি কোথা থেকে করলেন, কোন লেভেল পর্যন্ত করলেন। বিশেষ করে আপনার পাসপোর্ট এবং আপনার কাগজপাতি কিন্তু তাদের কাছে থাকবে। আপনার ইন্টারভিউ নেওয়ার আগে আপনার পাসপোর্টে আপনার নাম, জন্ম তারিখ এগুলি কিন্তু তারা জিজ্ঞাসা করবে। যদি আপনি জার্মান ভাষা জানেন, অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নামটা বলেন তো, মানে আপনার নামের যে অক্ষরগুলো, যেমন আমাদের যে নাম আমরা বানান করি যেভাবে বাংলায়, আপনাকে তখন ওইভাবে যদি তারা জার্মান ভাষা আপনার সাথে কথা বলে, তাহলে অবশ্যই আপনারা কি করবেন, আপনার পাসপোর্টে আপনার জন্ম তারিখ, নাম, বিশেষ করে আপনি যেই শহরে জন্মগ্রহণ করছেন পাসপোর্টে লেখা আছে এই শহরের নামগুলো তখন আপনাকে কিন্তু জার্মান ভাষার অক্ষর দিয়ে কিন্তু আপনাকে বানান করে বলতে হবে, তারা এইভাবে বলবে। এছাড়া আপনার যে ভিসার ক্যাটাগরি এবং আপনি প্র্যাকটিক্যালি মানে কি কাজ জানেন, মানে তখন আপনি সবসময় মনে রাখবেন যে আপনি ভয় পাবেন না। জাস্ট আপনি মনে করবেন যে আপনাকে জিজ্ঞাসা করতে এসে আপনি আপনার বন্ধুর সাথে আপনি উত্তর দিতেছেন, যে আপনি হোটেলে ধরুন মানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করবেন, অথবা কাটাকাটির কাজ করবেন, অথবা রান্নার কাজ করবেন, ধরুন রান্নার কাজ করবেন। এখন জিজ্ঞাসা করতে পারে যে আপনার কয় বছরে আপনার রান্নার অভিজ্ঞতা আছে, আপনি কোথায় রান্নার কাজ করছেন। কারণ যদি আপনার বাংলাদেশে যদি রান্নার কাজে যদি অভিজ্ঞতা থাকে, তাহলে এর তো কাগজ আপনার আছে অবশ্যই, থাকলে তো আপনাকে ওই কাগজ তাদের কাছে জমা দিলে কিন্তু তারা কিন্তু ওগুলি তাদের ভিতরে আছে। মানে আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন কিন্তু আপনার সমস্ত ডাটা কিন্তু তাদের কাছে থাকবে। মানে তারা ওখানে 3-4 জন লোক কিন্তু আপনাকে জাস্ট মানে আপনাকে জেরা করবে না, জাস্ট আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করবে আপনার ভিসার ক্যাটাগরির উপরে। যদি আপনি সুন্দরভাবে বলতে পারেন, ভয় না পেয়ে, তারা আপনাকে ভিসা দিয়ে দেবে। কারণ তারাও বুঝে যে জার্মানিতে লোক দরকার। আর যদি ভয় পান, বা আপনার যদি আচরণ অন্যরকম ভাব হয়, বা আপনি যদি উত্তর ঠিকমতো না দিতে পারেন, তাহলে মনে করবে যে মনে হয় যে দালাল ধরে বা অন্যান্যভাবে কাগজপাতি ম্যানেজ করে তারপর জমা দিচ্ছে ভিসা পাওয়ার জন্য। আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কোন ভিসা আসতেছেন, অথবা আপনি বলবে আপনি কোন শহরে জার্মান, কোন শহরে আপনি অ্যাপ্লাই করছেন, বা কোন শহরে আপনি যাবেন, কোথায় থাকবেন, এবং ভবিষ্যতে আপনার মানে সামনে আপনার এই কি প্ল্যান, কি না ওই দেশ থেকে অন্য দেশে পালাই যাবেন। তো এই তো মানে মূল কথা হচ্ছে যে আপনার ভিসার যে ক্যাটাগরি, আপনি যে ভিসার উপরে আসবেন ওই বিষয়ের উপরে আপনাকে কিছু প্রশ্ন করবে, মানে একদম সহজভাবে আপনারা সুন্দর করে অ্যান্সার দেবেন। এই তো, এটা কিন্তু কোনো কঠিন কাজ না। এই তো, এটাই ছিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে খোলসা করে অনেক গ্রেস এবং জার্মানির অনেক বিষয় এবং আপনাদের কমেন্ট সব কিছু আমি আপনাদেরকে সুন্দর করে খোলসা করে বললাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।